অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর ইতিহাস বিষয়ের পার্ট 2 প্রশ্নোত্তর আলোচনা করব। মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইতিহাস পার্ট 2 অষ্টম শ্রেণী। নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 1 নম্বর, অষ্টাদশ শতকে মুঘল শাসন কাঠামো বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল। এই বিপর্যয়ের কারণগুলি তুমি কিভাবে ব্যাখ্যা করবে? 1 নম্বর প্রশ্নের উত্তর, ভূমিকা। 1707 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ঔরঙ্গজেব মারা যান। তার ঠিক 50 বছর পর 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উত্থান ঘটেছিল। কিন্তু এই 50 বছরে ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক ইতিহাস অনেকটাই বদলে গিয়েছিল। পরের পয়েন্ট, মুঘল শাসন কাঠামো বিপর্যয়ের কারণসমূহ। সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যুর পর খুব দ্রুত মুঘল সাম্রাজ্যের শক্তিও নষ্ট হতে থাকে। ফলে মুঘলদের পক্ষে তাদের সাম্রাজ্য ধরে রাখা সম্ভব হয়নি। বিভিন্ন কারণে সাম্রাজ্যের শক্তি ক্রমশ হ্রাস পেতে থাকে। সম্রাটের উত্তরাধিকারীদের অযোগ্যতা ও তাদের মধ্যে বিবাদ, সাম্রাজ্যের ভিতরের বিদ্রোহ, সামরিক শক্তির সংস্কারের অভাব, বিদেশি শক্তির আক্রমণ, জায়গিরদারি মনসবদারি ব্যবস্থায় সংকট, কৃষকদের বিদ্রোহ ইত্যাদি কারণে মুঘল শাসন ব্যবস্থা দুর্বল হয়ে পড়তে থাকে। পরের পয়েন্ট, কাঠামোগত দুর্বলতা, উত্তরাধিকারীদের অযোগ্যতা ও বিবাদ। সম্রাট জাহাঙ্গীর ও শাহজাহানের সময় থেকেই মুঘল শাসন কাঠামোয় ছোট বড় সমস্যা দেখা দিয়েছিল। সম্রাট ঔরঙ্গজেবের শাসনকালে, বিশেষত শেষ দিকে, মুঘল সাম্রাজ্যের কাঠামোগত দুর্বলতাগুলো স্পষ্ট হয়ে গিয়েছিল। তার উত্তরাধিকারীদের অযোগ্যতা ও পারস্পরিক বিবাদ এর কারণে সেই দুর্বলতাগুলি কাটিয়ে উঠতে পারেনি। সাম্রাজ্যের ভিতর বিদ্রোহ। মুঘল সাম্রাজ্যের ভিতরে বিদ্রোহ মুঘল শাসন কাঠামো বিপর্যয়ের অন্যতম কারণ। পরের পয়েন্ট, সামরিক শক্তির সংস্কারের অভাব। অষ্টাদশ শতকের মুঘল সম্রাটরা বিশেষ কোনো সামরিক সংস্কার করেননি। ফলে সাম্রাজ্যের ভিতরের বিদ্রোহ হোক আর বাইরের আক্রমণ, দুর্বল সামরিক ব্যবস্থা সে সকল বিদ্রোহের মোকাবিলা করতে ব্যর্থ হয়েছিল। যেমন শিবাজি ও মারাঠাদের আক্রমণ মুঘল শাসনকে ব্যতিব্যস্ত করেছিল। সেনা শিবিরে বিলাস ব্যসন, আমোদ প্রমোদ, সৈন্যদের কর্মদক্ষতা হ্রাস করে। এই পরিস্থিতির সুযোগে প্রদেশের শাসকরা নিজ নিজ শাসননীতি চালু করেছিল। পরের পয়েন্ট, বিদেশি শক্তির আক্রমণ। 1738 থেকে 39 খ্রিস্টাব্দে পারসিক সম্রাট নাদির শাহের আক্রমণ ও 1756 থেকে 57 খ্রিস্টাব্দে আহমদ শাহ আবদালির নেতৃত্বে আফগান আক্রমণ মুঘল শাসন কাঠামোকে বিপর্যস্ত করেছিল। পরের পয়েন্ট, জায়গিরদারি ও মনসবদারি সংকট। জায়গিরদারি ও মনসবদারি সংকট মুঘল শাসন কাঠামোকে বিপর্যস্ত করেছিল, যার নেতিবাচক প্রভাব পড়েছিল সাম্রাজ্যের অর্থনীতির ওপর। ভালো জায়গির পাওয়ার জন্য মুঘল দরবারে অভিজাতদের মধ্যে দলাদলি ও দ্বন্দ্ব তৈরি হয়েছিল। দুর্বল সম্রাটেরা একটি অভিজাত পক্ষকে সমর্থন করে ব্যক্তিগত লাভ ক্ষতির হিসাব শুরু করেছিল। এই সংকটের সুযোগ নিয়ে বিভিন্ন আঞ্চলিক শক্তি নিজ অঞ্চলে সর্বা হয়ে উঠেছিল। পরের পয়েন্ট, কৃষক বিদ্রোহ। ভূমি রাজস্বের হিসেবের গড়মিল, জায়গিরদারি ও মনসবদারি সংকটের প্রভাব পড়েছিল কৃষি ব্যবস্থার উপর। অত্যধিক রাজস্বের বিরুদ্ধে একাধিক কৃষক বিদ্রোহ দেখা দিয়েছিল। ফলে অষ্টাদশ শতকের মাঝামাঝি সময় বিশাল মুঘল সাম্রাজ্যের কর্তৃত্ব দুর্বল হয়ে পড়েছিল। দুর্বল মুঘল সম্রাটরা কৃষক বিদ্রোহের কারণ বোঝার চেষ্টা করেননি। অন্যদিকে আঞ্চলিক শক্তিগুলি এই পরিস্থিতির সুযোগ নিয়ে মুঘল কর্তৃত্বকে মান্যতা দিয়ে নিজের প্রশাসনকে মুঘল প্রশাসনের ছাঁচে গড়ে তুলেছিল। পরিশেষে বলা যায় যে অষ্টাদশ শতকে মুঘল শাসকগণ যদি সচেতনভাবে উপরিউক্ত কারণগুলি নির্মূল করতেন, তাহলে মুঘল শাসন কাঠামো বিপর্যয়ের সম্মুখীন হতো না। পরের 2 নম্বরের প্রশ্ন, জমি জরিপ ও রাজস্ব নির্ণয়ের ক্ষেত্রে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পদক্ষেপগুলির একটি তালিকা তৈরি করো। 2 নম্বর প্রশ্নের উত্তর, ভূমিকা।
ভারতে ঔপনিবেশিক প্রশাসন রাজস্ব ব্যবস্থা বিষয়ে নানা রকম পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিল। তার মধ্যে জমি জরিপ করা ও তার ভিত্তিতে রাজস্ব নির্ণয় করার প্রক্রিয়াটি ছিল গুরুত্বপূর্ণ। পরের পয়েন্ট, জমি জরিপ ও রাজস্ব নির্ণয়ের ক্ষেত্রে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পদক্ষেপ সমূহ। 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধের পর বাংলার নতুন নবাব মীর জাফরের থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতা থেকে কুলপি পর্যন্ত 24টি পরগনার জমিদারি পেয়েছিল। এই 24টি পরগনার জমি জরিপ ও রাজস্ব নির্ণয়ের জন্য কোম্পানি যে সকল পদক্ষেপ নিয়েছিল সেগুলি হল: 1 নম্বর, রবার্ট ক্লাইভ কর্তৃক নতুন জমিদারি মাপজোকের জন্য একদল জরিপবিদের খোঁজ খবর করা। 2 নম্বর, 1760 খ্রিস্টাব্দে ফ্র্যাঙ্কল্যান্ড এর নেতৃত্বে 24 পরগনার জমি জরিপের কাজ শুরু করা। 3 নম্বর, পরবর্তীতে ফ্র্যাঙ্কল্যান্ড এর সম্পূর্ণ কাজ শেষ করেছিলেন হক ক্যামেরন। 4 নম্বর, 1764 খ্রিস্টাব্দে জেমস রেনেল এর নেতৃত্বে বাংলার নদীপথগুলি জরিপ করা। 5 নম্বর, 1767 খ্রিস্টাব্দে জেমস রেনেলকে জরিপ বিভাগের প্রধান হিসেবে নিয়োগ করা। 6 নম্বর, 1770 খ্রিস্টাব্দে মুর্শিদাবাদে কম্পট্রোলিং কাউন্সিল অব রেভিনিউ নামে একটি কমিটি গঠন করা। 7 নম্বর, এরপর কমিটি অফ রেভিনিউ নামে একটি বোর্ড গঠন করা। 8 নম্বর, 1786 খ্রিস্টাব্দে কমিটি অফ রেভিনিউকে নতুন করে সাজিয়ে নাম দেওয়া হয়েছিল বোর্ড অফ রেভিনিউ, যা রাজস্ব সংক্রান্ত বিষয় দেখাশোনা করত। 9 নম্বর, 1772 খ্রিস্টাব্দে জুন মাসে ওয়ারেন হেস্টিংস কর্তৃক নদিয়া জেলার ইজারাদারি ব্যবস্থা নামে নতুন ভূমি রাজস্ব বন্দোবস্ত চালু করা হয়েছিল। 10 নম্বর, এরপর 1790 খ্রিস্টাব্দে কোম্পানি 10 সালা বন্দোবস্ত চালু করেছিল, কিন্তু ক্রমে এসব বন্দোবস্ত তুলে দিয়ে ব্রিটিশ কোম্পানির গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস 1793 খ্রিস্টাব্দে বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিলেন। এর ফলে বাংলায় ভূমি রাজস্ব বন্দোবস্তের একটি নতুন পর্যায় শুরু হয়েছিল। পাশাপাশি ভারতের অন্যান্য অঞ্চলেও জরিপ ও ভূমি রাজস্ব নির্ণয় বিষয়ক কাজকর্ম চলেছিল। পরের 3 নম্বরের প্রশ্ন, উপযুক্ত তথ্য দিয়ে নিচের ছকটি পূরণ করো। অধীনতামূলক মিত্রতা নীতি, সত্ত্ববিলোপ নীতি। গভর্নর জেনারেল অধীনতামূলক মিত্রতা নীতি কোন গভর্নর জেনারেল প্রয়োগ করেন ওনার নাম লিখতে হবে, এবং সত্ত্ববিলোপ নীতি কোন গভর্নর জেনারেল প্রয়োগ করেন ওনার নাম লিখতে হবে। সময়কাল, দুটি নীতির সময়কাল লিখতে হবে। প্রভাবিত রাজ্য, দুটি করে প্রভাবিত রাজ্যের নাম লিখতে হবে। মূলনীতি, দুটি করে মূলনীতি লিখতে হবে। 3-এর উত্তর, অধীনতামূলক মিত্রতা নীতি, সত্ত্ববিলোপ নীতি। গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি, লর্ড ডালহৌসি। সময়কাল অষ্টাদশ শতক, ঊনবিংশ শতক। প্রভাবিত রাজ্য: 1 মহীশূর, 2 মারাঠা, 3 অযোধ্যা। 1 সাতারা, সম্বলপুর, ঝাঁসি প্রভৃতি অঞ্চল দখল। 2 হায়দ্রাবাদের বেরার প্রদেশ। 3 অযোধ্যার বাকি অংশ। মূলনীতি: 1 নম্বর, দেশীয় বিভিন্ন রাজ্যের অভ্যন্তরীণ বিষয়ে কোম্পানির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। 2 কোম্পানির প্রতিনিধি নিয়োগ করা। 1 ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরোক্ষ ও প্রত্যক্ষ কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। 2 যেসব ভারতীয় শাসকদের কোনো পুরুষ উত্তরাধিকারী থাকতো না, তাদের শাসন এলাকা কোম্পানির হস্তগত করা।